হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সাজিদ বলো? হ্যাঁ জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালো। কি অবস্থা তোমাদের? এর আগের শীটগুলো পাইছো? জি স্যার, পাইছি। আহ, আজকে কি জানি স্টার্ট করব, রিগ্রেশন, রাইট? ঠিক আছে, আমি পেজে যাচ্ছি। হ্যাঁ, তোমরা আশা করি পার্টিসিপেশন কেমন দেখে গেলে। অনেক অ্যাটেন্ড করছে, ঠিক আছে। আমরা আজকে এর আগের ক্লাসে কোরিলেশন শেষ করেছি, ঠিক আছে? কোরিলেশন অ্যানালাইসিস শুনতেছো তোমরা? হ্যাঁ, Yes, sir. শোনা যাচ্ছে নাকি? রেসপন্স করো। আমরা কোরিলেশন অ্যানালাইসিস এর আগের ক্লাসে শেষ করেছি, আগের ক্লাস পর্যন্ত। দুটো প্রবলেম নিয়ে শেষে, এই ক্লাসের শেষের দিকে আলোচনা করব। আজকে রিগ্রেশন শুরু করি আগে। হ্যাঁ, রিগ্রেশন অ্যানালাইসিস দেখো, অ্যান ইন্ট্রোডাকশন। এখানে তোমরা পড়বা, এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি জাস্ট ডেফিনেশনটা যাচ্ছি, রিগ্রেশন অ্যানালাইসিসটা কি। দেখো, রিগ্রেশন অ্যানালাইসিস is a mathematical measure of the average relationship between two or more variables in terms of the original units of the data. আমি তার আগে আর একটু নিচে যাচ্ছি। দেখো, ইন রিগ্রেশন অ্যানালাইসিস, আগে এটা দেখো, ইন রিগ্রেশন অ্যানালাইসিস there are two types of variables. দেখা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। শুনতেছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে রিগ্রেশন অ্যানালাইসিস কি বলছে? ইন রিগ্রেশন অ্যানালাইসিস there are two types of variables. One is independent, another is dependent. The variable whose values influenced or changed, the variable whose values is influenced or changed is called dependent variable, and the variable that influences it, যে ভেরিয়েবলটা ইনফ্লুয়েন্স করে চেঞ্জের ক্ষেত্রে, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যে ভেরিয়েবলটা ইনফ্লুয়েন্সড হয় বা চেঞ্জ হয়, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। The independent variable is also known as regressor or predictor or explanatory variable, while the dependent variable is also known as regressed or explained variable. তাহলে explained variable আর explanatory variable, ঠিক আছে? regressed আর regressor ডিফারেন্স আছে, যেটা মানে প্রথমে হচ্ছে এই রিগ্রেশন অ্যানালাইসিসে দু ধরনের ভেরিয়েবলের আমরা নাম শুনবো। একটা ডিপেন্ডেন্ট, ইনিশিয়ালি আমরা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথাই বললাম। এখন দেখো, আমি ডেফিনেশনটা যাচ্ছি। ডেফিনেশন বলছে, রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ ম্যাথমেটিক্যাল মেজার অফ দ্য অ্যাভারেজ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। এখানে দেখো দুটো ভেরিয়েবল আছে কিনা, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। যেখানে বললাম রিগ্রেশন অ্যানালাইসিস দুটো ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট, মিনিমাম দুটো, বেশিও থাকতে পারে। এই জন্য বলছে বিটুইন টু অর মোর ভেরিয়েবলস in terms of the original units of the data, ঠিক আছে? তাহলে এই দুটো ভেরিয়েবলের মাঝে আমরা এভারেজ রিলেশনশিপটা
মেজার করার ম্যাথমেটিক্যাল মেজার করার এভারেজ রিলেশনশিপ দুটো ভেরিয়েবলের মাঝে অরিজিনাল ইউনিটস অফ ডেটার সাহায্যে বা সাপেক্ষে এভারেজ রিলেশনশিপটা বের করার প্রসেসটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ ম্যাথমেটিক্যাল মেজার of the average relationship between two or more variables in terms of the original units of data. অন্যভাবে যদি বলা যায়, regression is the estimation of unknown values of one variable. একটা ভেরিয়েবলের unknown values গুলো estimate করার হচ্ছে regression from the known values of the another variable. দেখো, মানে একটা ভেরিয়েবলের ভ্যালু গুলো জানা থাকবে, আর একটা ভেরিয়েবলের অজানা ভ্যালু গুলো বের করবা, এস্টিমেট করবা। তাহলে নোন ভ্যালু গুলো দিয়ে আরেকটা ভেরিয়েবলের, এখন নোন ভেরিয়েবল যেগুলো ওগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যেগুলো আননোন ভ্যালুস বের করবা বা এস্টিমেট করবা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন রিগ্রেশন কি? অ্যাকর্ডিং টু এম ব্লেয়ার, দেখো, রিগ্রেশন ইজ দ্য মেজার অফ দ্য এভারেজ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবল ইন টার্মস অফ দ্য অরিজিনাল ইউনিটস অফ দ্য ডেটা। এসে গেছে? কিন্তু বোঝা যাচ্ছে কিনা রিগ্রেশন অ্যানালাইসিসটা কি? রিগ্রেশন অ্যানালাইসিসটা কি বুঝতেছো? কথা বলতে হবে। জি স্যার। হ্যাঁ, এটা একটা ম্যাথমেটিক্যাল মেজার যেখানে এভারেজ দুটো ভেরিয়েবলের এভারেজ রিলেশনশিপ বের করার একটা প্রসেস অরিজিনাল ইউনিটগুলোর সাহায্যে, কিংবা আমরা যদি অন্যভাবে বলি, যারা একটা ভেরিয়েবলের জানা মানগুলোর সাহায্যে অন্য আরেকটা ভেরিয়েবলের অজানা মানগুলো বের করার বা প্রাক্কলন করার একটা প্রসেস হচ্ছে রিগ্রেশন। বোঝা গেছে? যেখানে দুটো ভেরিয়েবল থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এটা হলো মানে বইয়ের ভাষায়, আমি নিজে আমার হাত বোধ একটা বলছি, এই টেকনিক অফ অ্যানালাইজিং অর স্টার্টিং দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল অন ওয়ান অর মোর ভেরিয়েবলস with a view to estimate or and a research predicting the population mean or average value of the former in terms of the known or fixed values of the latter. যাই হোক, এটা একটু বড় হয়ে যাচ্ছে, হয়তো তোমরা বইয়ের ভাষায় লেখো রিগ্রেশন অ্যানালাইসিসটা কি। ঠিক আছে? এরপরে লিনিয়ার রিগ্রেশন শুনতেছো? জি স্যার। হ্যাঁ, লিনিয়ার রিগ্রেশন দেখো, দি রিগ্রেশন বিটুইন টু ভেরিয়েবলস ইজ কল্ড লিনিয়ার রিগ্রেশন। দুটো ভেরিয়েবল যদি হয়, আর আমরা কিন্তু অনেকগুলো ভেরিয়েবল আনতে পারি, যদি বেশি হয় তাহলে মাল্টিপল রিগ্রেশন হবে। যখন দুটো ভেরিয়েবলের মধ্যে রিগ্রেশনটা বের করব সেটা হচ্ছে লিনিয়ার। If we plot the values of both the variables on a graph sheet, then a straight line can approximately be drawn through the scatter diagram. The linear regression between dependent variable, দুটো হলে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা সাধারণত ডিপেন্ডেন্ট কোনটাকে ধরি? y কে। and independent variable x can be written as an equation of a straight line. দেখো, এটা লিখছে y is equal to a plus bx plus e। এটা আসলে ই থাকলে মডেল হয়ে যাবে, ইকুয়েশন না হয়ে। যাই হোক, এখানে এটা হচ্ছে, এ হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে y কি? এখানে বলো y is equal to একটা রিগ্রেশন মডেলে y is equal to a plus bx plus e। এখানে y পরিচয় কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এর পরিচয় কি? ইন্টারসেপ্ট। x এর পরিচয় কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বি এর পরিচয় কি দেওয়া আছে? দেখো, বি ইজ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট অর শেপ, এন্ড ইটা কি? ই আর র্যান্ডম এরর কম্পোনেন্টস। যে কোনো কাজ করতে গেলে কিছু এরর হবেই, কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এটা হচ্ছে এরর, ই ফর এরর। ঠিক আছে? এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলোতে এই এররটা বিবেচনা করা হয়, যেটা ম্যাথমেটিক্যাল মডেলে বিবেচনা করা হয় না। সেজন্য স্ট্যাটিস্টিক্যাল আসলে এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে কিছু এরর হবে। তাহলে এটা একটা মডেল, এবং এই মডেলটা হচ্ছে রিগ্রেশন মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল। y is equal to a plus bx plus e। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন দেখো, এখানে রিগ্রেশন লাইন অফ, এই যে একটা ডট ডায়াগ্রাম দিয়ে দেখো রিগ্রেসর গুলোকে বোঝাচ্ছে। দেখো, তাহলে এটা কোনটা? এখানে a প্লাস bx,
রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, এখানে লাইনটা লেখে নাই ভুলে বইতে। দেখো এই যে লাইনটা এ থেকে আপওয়ার্ড, যেটা এটা হলো রিগ্রেশন লাইন, আর 0 থেকে এ পর্যন্ত এটা হলো ইন্টারসেপ্ট এ প্লাস বি এক্স আছে না, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো এখানে প্লট করার পরে এরকম আসছে। এটা একটা রিগ্রেশন লাইন। এখানে রিগ্রেশন লাইন কিভাবে দেখো, দি লাইন অফ রিগ্রেশন ইজ দ্য লাইন হুইচ গিভস দ্য বেস্ট ফিট to the bivariate frequency distribution in the least square sense. Let us suppose that xi yi এগুলো বলেছে, আমি জাস্ট সরাসরি চলে যাচ্ছি। তোমরা পড়েছো যে y ডিপেন্ডেন্ট, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। Let the regression line of y on x, তাহলে y on x মূল মডেলটা কি ছিল এর আগের পেজে, y is equal to a plus bx plus e e, এটা ছিল মডেল। রিগ্রেশন লাইনটা কি হবে, অফ y on x, অর্থাৎ যেটা ডিফেন্ডেন্ট, যেটা ডিফেন্ডেন্ট ছিল y লেফট হ্যান্ড সাইডে, y ইজ ইকুয়াল টু y ডিফেন্ড করে a b x e, এগুলোর উপরে বলেছি আমরা, এই তো। তাহলে রিগ্রেশন লাইন অফ y on x b, দেখো এটা ফিটেড লাইন, এই y ক্যাপ আছে দেখো, y হেড বাই y ক্যাপ ইজ ইকুয়াল টু y এর উপরে একটা টুপি দিয়ে দিয়েছে দেখো, ঠিক কি না? জি স্যার। this is equal to a plus bx, এটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ y on x। তোমরা যদি খাতা লিখতে চাও বা এখানে তো সেটা পেজে আছে, রিগ্রেশন লাইন অফ y on x বিরিজ। আমি এখন একটা প্রশ্ন করি, রিগ্রেশন লাইন, রিগ্রেশন অ্যানালাইসিসে দুটো রিগ্রেশন লাইন পাবা, আরেকটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ, এখানে দিকে তাকাও, রিগ্রেশন লাইন অফ y on x হচ্ছে এরকম 1 দেওয়া আছে। আমি যদি বলি রিগ্রেশন লাইন অফ x on y, যদি x লেফট হ্যান্ড সাইডে থাকে, x ধরো y এর উপরে নির্ভর করে, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে আগের মডেলটা অনুসারে, x is equal to a plus by নাকি plus e। তাহলে সেক্ষেত্রে রিগ্রেশন লাইন অফ x on y b কি হবে, x ক্যাপ is equal to a plus by। বুঝতেছ? আমরা অঙ্ক করব সেজন্য একটু ধারণা দিয়ে দিলাম। তাহলে দুটো রিগ্রেশন লাইন আমরা পাবো এই রিগ্রেশন অ্যানালাইসিসে, দুটো রিগ্রেশন লাইন, একটা হচ্ছে x on y আর একটা হচ্ছে y on x। x on y হলে কি রকম হবে এবং y on x হলে কি রকম হবে, বুঝতেছ? হ্যাঁ, আর দ্য ডিফারেন্স yi মাইনাস y ক্যাপ, তোমার yi যেটা ছিল অরিজিনাল yi আর এই যে y ক্যাপ, এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে এরর অফ দ্য এস্টিমেট ফর দ্য ith পেয়ার। যদি y দাও তাহলে ith পেয়ার, যে কোনো পেয়ারের জন্য এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে এরর। দি অবজারভেশন yi ফলোজ দ্য মডেল, এই যে yi ইজ ইকুয়াল টু, এই যে yi থেকে যে এরর গুলো পাচ্ছ সেই এরর কথা বলার পর বলছে এখানে আমরা কি একটা মডেল পাই, যেটা মডেলের কথা আগেই বলে আসছি, yi is equal to a plus bxi plus ei, যেখানে a ইন্টারসেপ্ট, b হচ্ছে শেপ, ইউজুয়ালি রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা একে বলে থাকি, আর ei হচ্ছে র্যান্ডম এরর কম্পোনেন্ট, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট এন্ড নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। যাই হোক, এখানে কিছু অ্যাজাম্পশন, ইরিগেশন অ্যানালাইসিস কিছু অ্যাজাম্পশনের উপরে বেস করে দাঁড়ায়। সেটা হচ্ছে ওয়ান হচ্ছে এক্স সাইজ আর ফিক্সড। যদি এক্স সাইজ, কোন এক্স সাইজ, যখন তুমি ইন্ডিপেন্ডেন্ট হবে এক্স যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, দিস এক্স সাইজ আর ফিক্সড। দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য এরর টার্ম ei এরর, এটা নরমাল উইথ মিন জিরো ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। অবজারভেশন গুলো, তাহলে তোমার মূল অবজারভেশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের অবজারভেশন y1 y2 yn, এগুলো ইন্ডিপেন্ডেন্ট। তার ইন্ডিপেন্ডেন্ট হলে কোভ্যারিয়েন্স জিরো হবে, বুঝছো? একটার সাথে একটা রিলেটেড না, সেজন্য ভ্যারিয়েন্সটা জিরো। আর এক y ইজ লিনিয়ার ইন x, আর হচ্ছে y ইজ নরমাল ডিস্ট্রিবিউটেড অ্যাজাম্পশন। হ্যাঁ, তোমরা এগুলো মনে রাখতে পারলে ভালো, আমি হয়তো পরীক্ষাতে কিছু দিব না। আমি এবার চলে হ্যাঁ বলো। এখানে একটা ফার্স্ট লাইনের প্রবলেম ছিল। হ্যাঁ বলো। এখানে লেখা আছে বেস্ট ফিট টু টু ভেরিয়েন্ট অর সরি বাইভেরিয়েন্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? আবার বলো। বলো, তুমি বলো, আমি বুঝতেছি, আমি আরেকটা পেজে চলে গেছি, বলো। এখানে লেখা ছিল যে হ্যাঁ হ্যাঁ, এখানে দেখা আছে যে রিগ্রেশন অ্যানালাইসিস ইজ আ স্যার শীটটা দেখানো দরকার ছিল। সেটা দেখালে ভালো হতো নাকি? না, পাইছি। আচ্ছা, এই যে 7.13 তে লেখা আছে রিগ্রেশন লাইন, দ্য লাইন অফ রিগ্রেশন ইজ দ্য লাইন হুইচ গিভস দ্য বেস্ট ফিট টু দ্য বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন দ্য লিস্ট স্কয়ার সেন্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই যে আমরা লিস্ট স্কয়ারে যাব, এখন যে জায়গায় আসছে এখানে লিস্ট স্কয়ার ফিটের মধ্যে আসতেছি মূলত।
বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কথা বলছে। ফ্রিকোয়েন্সিতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাইভেরিয়েট দুটা, একটা এক্স আর একটা ওয়াই, এগুলো যখন ফ্রিকোয়েন্সি আসবে, ফ্রিকোয়েন্সি সহ যখন থাকবে, এক্স অ্যাক্সিসে এবং ওয়াই অ্যাক্সিস এই দুটো মিলে যখন ফ্রিকোয়েন্সি, এটা এই ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে আমি দেখাই নাই সম্ভবত। বাইভেরিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর সাহায্যে আর কি এগুলো আমরা ফিট যখন করি সেটার কথা বলছে। তো এখানে বাইভেরিয়েট লিস্ট স্কয়ারটা বুঝবা এখন এখানে আসতেছে, এই টাইটেলে আসছে দেখো, estimation of regression coefficient by using the method of least square। এখানে তার আগে দেখো সিম্পল, আমি যেটা বলছিলাম ইকুয়েশন ফর সিম্পল রিগ্রেশন, দুটো যখন ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে সিম্পল রিগ্রেশন হবে। ইকুয়েশনটা কিরকম, y = a + bx। যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাত্র একটা নয় একাধিক থাকবে, হ্যাঁ দেখো সেই ক্ষেত্রে ইকুয়েশন ফর মাল্টিপল রিগ্রেশন হবে। তো তোমাদের যে সিলেবাস সেখানে আমরা মূলত সিম্পল রিগ্রেশন নিয়ে কাজ করব, নিচেরটা না। তারপরেও এখানে ধারণার জন্য মাল্টিপল রিগ্রেশন কখন হবে, এক্স এর ভ্যালু আছে ধরো x1 x2 up to xn, তাহলে সেক্ষেত্রে a + b1 x1 এর কোএফিসিয়েন্ট b1, x2 এর কোএফিসিয়েন্ট b2, এভাবে n সংখ্যক থাকলে n সংখ্যক কোএফিসিয়েন্ট আমরা এখানে বিবেচনা করব। যাই এখানে আমার ইন্টারেস্ট হচ্ছে এই জায়গায়, estimation of regression coefficient by using method of least square। এখন এটা কিভাবে করবা, by the method of least square। এখন লিস্ট স্কয়ার কি এখন বুঝবা। by the method of least square we mean to minimize or making least, মানে ন্যূনতম, the squared error। এই যে এররটা দেখো, এররটা এখানে আর একটু নিচে গেলে আর একটু, নাও লেট আস কনসিডার দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন কনসিডার করো, yi = a + b xi + ei। হ্যাঁ তাহলে ei টা কি হবে দেখো, ঠিক আছে কিনা, ei এরর। হ্যাঁ ei ঠিক আছে, জি স্যার। স্কয়ার করা উভয় পক্ষকে, ওকে স্কয়ার করেছো, ei এই লেফট এবং রাইট দুই সাইড স্কয়ার করেছো, ঠিক আছে। জি স্যার। সাম করো, উভয় পক্ষে সাম নিয়ে এসো, নিলা। এখন সাম অফ ei, রাইট হ্যান্ড সাইডে যে সাম অফ ei আছে, ei স্কয়ার, এটা হচ্ছে l ধরলাম, লেট দিয়ে বলেছে l, তার মানে রাইট হ্যান্ড সাইড l = সাম অফ ei স্কয়ার = l। এইটাকে আমরা এই যে এরর সাম অফ স্কয়ার হচ্ছে কিনা দেখো, ei টা এরর কিনা, হ্যাঁ জি স্যার। জি স্যার। এরর এখানে সাম হচ্ছে তার স্কয়ার, অর্থাৎ স্কয়ার এরর সাম স্কয়ার এরর আর কি, সাম স্কয়ার এরর কিনা, সাম স্কয়ার এরর, এটাকে আমরা ধরেছি। এখন এটাকে লিস্ট করতে চাচ্ছি এই এররটাকে, যেটা শুরুতে বলেছে, বাই মেথড অফ লিস্ট স্কয়ার উই মিন টু মিনিমাইজ, কমিয়ে আনা, কিংবা মেকিং লিস্ট, ন্যূনতম করে নেওয়া, কাকে, স্কয়ার এররকে। স্কয়ার এরর আসছে এখানে, ei স্কয়ারটা, স্কয়ার এররটাকে l ধরেছি, এটাকে লিস্ট করার, এটাকে কি করব, লেট আস ডিফারেন্সিয়েট l। আমরা এখন তোমরা জানো ডিফারেন্সিয়েশন করলে কি ছোট হয়, উইথ রেসপেক্ট টু a and b। এখানে দুটো, এই মডেলের দুটো প্যারামিটার আছে, একটা a আর একটা b, এন্ড ইকুয়েটিং টু 0, এটাকে 0 বসিয়ে দেখো, l কে a এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো এবং 0 বসাচ্ছ, এই বসিয়ে যে মানটা পাবা এটা হবে কি, এই মানগুলো a এবং b যদি পাই, সেটা যদি মডেলে বসাই, তাহলে আমরা এখানে এররটা সবচেয়ে লিস্ট হবে, এই কথাটা বলতে যাচ্ছি। এটাই লিস্ট স্কয়ার মেথডের বিষয়। তাহলে এখন a কিভাবে তুমি বের করবা দেখো, l পেয়েছো, l কে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু a এন্ড ইকুয়েটিং টু 0, দেখো হচ্ছে কিনা, এর মানটা বেরিয়ে আসতেছে কিনা দেখো। কোথাও সমস্যা দেখলে বলো, ম্যাথমেটিক্যাল জাস্ট। এখন l বসাইছে দেখো, l যেটা ধরেছো, del by del a = l টা বসাও, বসিয়েছো l, ডিফারেন্সিয়েট করো, কোথাও প্রবলেম হলে বলো। সায়েন্সের স্টুডেন্ট যেহেতু, আমি আশা করি তোমরা এগুলো বুঝবা, না বুঝলে আমাকে বলো। এভাবে কোথায় গিয়ে বুঝতেছো না দেখো, a = y bar - b x bar, ইকুয়েশন নাম্বার 4 পর্যন্ত দেখো, কোথাও সমস্যা থাকলে আমাকে বলো। আর এই ডিফারেন্সিয়েশনটা বুঝি নাই স্যার। হ্যাঁ ডিফারেন্সিয়েশনটা বুঝি নাই। ডিফারেন্সিয়েশনটা বুঝো না মানে কোনটা কি, আমি তোমার প্রশ্ন বুঝি নাই। সেকেন্ড লাইনটা। সেকেন্ড লাইন মানে del l by del a = 0, এর পরের লাইন। তারপর লাইন। আচ্ছা, মানে ডিফারেন্সিয়েশন করে কি করে -2 এসেছে, এই তো। জি স্যার।
আচ্ছা এখানে এখানে ওই যে 2 আগে 2টা আসবে বুঝছো, প্রথমে 2 কাজটা 2টা সামের আগে আসলো সামেশন yi মাইনাস a মাইনাস bxi হলো। এরপরে x a আছে কোথায় দেখো, a আছে না, একে বুঝছি আবার স্যার, বুঝছি স্যার। এখন বুঝছো, সেখান থেকে -1 আসবে, মানে সেই -1টা 2 আগে আসলো। এবার আগাও, এবার কোথায় সমস্যা আছে বলো। -2 পরে -2 ওইদিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছে, ধর সামেশন y মাইনাস a মাইনাস b x i 0 হলো, ঠিক আছে, -2 দিয়ে 0 কে ভাগ করেছে, 0 এসেছে। এরপরে সামটা সব প্রত্যেকটা সামনে নিয়েছে, সামটা ব্র্যাকেটের 3টা টার্ম আছে ব্র্যাকেটের ভিতরে, 3টার আগে সাম নিয়েছে, ওই সাম দিয়ে মাল্টিপল গুণ করলো। তারপরে সাম অফ y is equal to ওইদিকে রাইট হ্যান্ড সাইডে সাম অফ a এবং b নিয়ে যাচ্ছে হলো। এখন দেখো সামেশন y is equal to সাম অফ a is equal to n হচ্ছে কিনা, বলেছি তোমাদেরকে, যেহেতু a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সাম 1 to n পর্যন্ত মানে n, বুঝছো, আর b সাম অফ yi। এখন n দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছে, জাস্ট স্মল n দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছে, তাহলে সাম অফ y বাই n ইজ ইকুয়াল টু y বার, n কাটা গিয়ে a, আর b সাম অফ xi বাই n মানে x বার। দ্যাট মিন্স আমার দরকার a, আমি a বের করলাম, a ইজ ইকুয়াল টু y বার মাইনাস b x বার। এই হলো লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করে আমি এই মডেল থেকে একটা প্যারামিটার a পেয়ে গেলাম, a বের করব আমরা y বার মাইনাস b x বার দ্বারা। বুঝতেছো? জি স্যার। এতটুকু বোঝা গেছে? জি স্যার। কে বলছো বলো? জি, নাম কি জানি? হ্যাঁ, নুসাইবা। আচ্ছা আমি তোমাকে বলি, আমরা মডেলটা কি ছিল, a পেয়েছো y বার মাইনাস bx বার, অন্যরা শুনবা। নুসাইবাই বলো মডেলটা কি ছিল, কোত্থেকে এসেছে এখানে, y is equal to a plus bxi plus ei নাকি? EI জি স্যার। তার মানে তোমার লাইনটা কি ছিল, y is equal to a plus bx, y equal to a plus bx। এখন যদি এমন হতো, আমি তোমাকে প্রশ্ন করি, অন্যরা শোনো, যদি এমন হতো x is equal to a plus by, x is equal to a plus by, আরেকটা লাইনের কথা বলছি না, দুটো লাইন, একটা হচ্ছে y is equal to a plus bx, এইটা বেরিয়ে আসছে, এটা যেটা পেয়েছো এটা y is equal to a plus bx এর জন্য পেয়েছো, y বার মাইনাস bx বার। এখন যদি বলি x is equal to a plus by, তাহলে তুমি কি পাবা? A equal to x bar plus b y bar হ্যাঁ রাইট, a is equal to তখন x বার মাইনাস minus b by y bar। বার। বুঝতে গেছো? তাহলে সমস্যা হবে না অঙ্ক করতে। ওকে, অন্যরা বুঝতেছো? তাহলে আমি এখন এই ইকুয়েশন থেকে পেয়ে গেলাম a, আরেকটা এটা হলো a পাচ্ছি, আমার তো b দরকার, দুটো কনস্ট্যান্ট আছে, ভেরিয়েবল ছিল একটা y আর একটা x, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, কিন্তু a এবং b অজানা, সেগুলো আমার বের করতে হচ্ছে। এখন তুমি দুই সাইড ডাটা থাকলে a বের করতে পারবা। এখন দেখো আরেকটা b বের করতে হবে, তাহলে ডেল, এখন ওই l কে আবার b এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো এবং 0 বসাও ইকুয়েটিং টু 0, তাহলে 0 হলে আমরা লিস্ট ভ্যালুটা পাবো এররের জন্য। তাহলে এখন তাই করছে, দেখো ডিফারেন্সিয়েশন করছে। সমস্যা থাকলে বলো এই পেজে, আর বুঝতে অসুবিধা থাকলে বলো, ডিফারেন্সিয়েশন ফর বি with respect to b, differentiate l with respect to b। সমস্যা নাই স্যার, সমস্যা নাই। ওকে, ফাইম আসো নাকি? ফাইম অ্যাটেন্ড করছে? ওকে, আমি এর পরের পেজে যাই, ফাইম বোধহয় অ্যাটেন্ড করে নাই, এর পরের পেজে যাচ্ছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, দেখো এখন এখানে, তাহলে এর পরের লাইন এটা আসতেছে কিনা দেখো, এর আগের পেজ থেকে এই পেজ, সাম অফ xi yi is equal to আমরা এরকম পেলাম। এখান থেকে আমার মনে হয় ম্যাথমেটিক্যাল জিনিসগুলো তোমরা পারবা ঝটপট। যদি কারো কোনো সন্দেহ থাকে দ্রুত আগে গিয়ে দেখো। স্যার পারা যাচ্ছে। পারা যাচ্ছে নাকি? জি স্যার। দ্রুত আগাও, যদি কোথাও ডাউট ফিল করো ওই লাইনটা দেখতে পারো হাইয়েস্ট। আমি তারপর 1 মিনিট রাখলাম। হ্যাঁ, এই যে বি বের করা পর্যন্ত।
এখান থেকে আমি 30 সেকেন্ড রাখলাম, দেখো যাদের ডাউট হয় তারা দ্রুত আগাও, কোথাও সন্দেহ হচ্ছে কিনা। হয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে বি এতটুকু আমরা বের করতে পারি, তাহলে আমরা এই মডেল থেকে y ইকুয়াল টু a প্লাস বি এক্স আই প্লাস ei থেকে এররকে লিস্ট করে আমরা এর মান পেয়েছি এবং বির মানটাও পেলাম এরকম, সাম অফ xi মাইনাস x বার y মাইনাস y বার বাই সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। হয় আর এটা কি, একটু আগে যেটা পেয়েছি ইজ দ্য ইন্টারসেপ্ট অফ দ্য মডেল, এন্ড বিটা কি, এটা হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট অফ y অন x। y অন x কেন, যেহেতু y ইকুয়াল টু দিয়ে আমরা করেছি, যদি x দিয়ে করতাম তাহলে x অন y। B provides the amount by which y cap changes for per unit change in the independent variable x। এই হচ্ছে এস্টিমেশনটা, পরীক্ষার সময় আসে এস্টিমেশন করো, লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করে এই মডেল থেকে প্যারামিটার গুলো এস্টিমেট করো। প্যারামিটার হচ্ছে দুটো, একটা হচ্ছে a এবং b, আমরা a এবং b এস্টিমেট করলাম, বের করলাম। এর পরের পয়েন্টটা হচ্ছে প্রপার্টিজ অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। তাহলে প্রপার্টিজ গুলো দেখো, রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এন্ড স্কেল। হ্যাঁ, তাহলে মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ চেঞ্জ অফ অরিজিন এবং স্কেল চেঞ্জ করলেও রেজাল্টটা সেম থাকবে। তারপরে বলছে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দ্য জিওমেট্রিক মিন অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্টস। কোরিলেশন কোএফিসিয়েন্টটা হচ্ছে কি, একটু আগেই বলছি রিগ্রেশন কোএফিসিয়েন্টস আমরা দুটো পেতে পারি, একটা যেহেতু দুটো ইকুয়েশন নাকি, রিগ্রেশন লাইন দুটো পাচ্ছে কিনা, একটু আগে বললাম y অন x আর হলো x অন y, তাহলে দুটার জন্য দুটা রিগ্রেশন কোএফিসিয়েন্টস পাবো। এই দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর জিওমেট্রিক মিন, অর্থাৎ জিওমেট্রিক মিন কি দুটো থাকলে দুটা দিয়ে গুণ করে তত তোমার রুট, হ্যাঁ, যে হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটা একটা প্রপার্টিজ, দ্যাট ইজ ইফ বি y অন x and b x on y are the regression coefficient of y on x and the regression coefficient of x on y, then r is equal to কি হবে, দেখো r is equal to by on x, অর্থাৎ দুটো গুণ করো তারপর রুট করো, তাহলে তুমি r পাবা, কোরিলেশন কোএফিসিয়েন্ট পেয়ে যাবে। তার মানে কি, তুমি যদি দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টস পাও তাহলে তুমি কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারবে। এখানে আরেকটা জিনিস জানা দরকার, এটা হচ্ছে সেম সাইন হবে, বুঝছো? এই যে আর বি, দুটো বি, এই দুটোর যে কোনো দুটো তিনটা যে কোনো দুটো যদি তুমি একই সাইন পাও তাহলে, অর্থাৎ একটা যে সাইন হবে বাকিগুলোর সেম সাইন হবে। আর যদি পজিটিভ হয় বি গুলো পজিটিভ হবে, যদি বি পজিটিভ হয় আরো পজিটিভ হবে, ঠিক আছে? এরপরে বলছে এই দুটোর অ্যারিথমেটিক মিন, রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর অ্যারিথমেটিক মিন এর ভ্যালু বড় হবে আর এর চেয়ে, দেখছো? দুইটা যোগ করো, দুই ভাগ করো, তাহলে সেই ভ্যালুটা হবে আর এর চেয়ে বড় বা সমান, আর ইজ দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। if b x on y greater than 1, দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর একটা যদি একের চেয়ে বড় হয় আর একটা অবশ্যই একের চেয়ে ছোট হবে। if the regression lines coincide then r is equal to 1, একটা এই দুটো লাইন যদি একটা আরেকটার উপর পড়ে তাহলে r এর ভ্যালু কত, 1 হবে। if the angle between the regression lines theta is equal to 90 ডিগ্রি হয় then r is equal to 0 হবে। দুটো যখন থিটাটা দুটো লাইনের মাঝে যে থিটাটা সেটা যদি 90 হয় তাহলে এটা আর এর ভ্যালু রিলেশনশিপটা 0 হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রপার্টিজ গুলো। স্যার লিস্ট স্কোয়ারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেমন হতে পারে? বুঝি নাই, আবার বলো। এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্টের লিস্ট স্কোয়ার যেটা যে টার্মটা উল্লেখ করেছে, ওটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হতে পারে স্যার? কোনটার কথা বলছো, কত নম্বর প্রপার্টি?
এই যে একটু আগে যেটা আমরা প্রমাণ করে আসলাম লিস্ট স্কোয়ারের যে হ্যাঁ ইয়াটা, হ্যাঁ ওইটার গ্রাফিক্যাল হ্যাঁ রিপ্রেজেন্টেশন মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা তো যখন ম্যাথমেটিক্যালি মানে অঙ্ক করতে যাব তখন এটা আসবে। এখন এখানে তো থিওরিটিক্যালি আমরা পড়লাম মানে এ এবং বি মেথড বের করে। মানে মেথড অফ হ্যাঁ লিস্ট স্কোয়ার এগুলো কেন বলতেছে এটা জিজ্ঞেস করলাম, মানে নাকি এটা একটা মানে আমি আবার যখন বলো আবার বলো। হ্যাঁ লিস্ট স্কোয়ারের প্রয়োজনীয়তাটা কি এটা বলতেছি। এররকে মিনিমাইজ করার জন্য এই মেথড অ্যাপ্লাই করে আমরা লিস্ট স্কয়ার একটা এস্টিমেশনের মেথড, এস্টিমেশন এটা স্ট্যাটিস্টিক্স এর একটা এস্টিমেট করার, যে কোনো ভ্যালু এস্টিমেট করার জন্য একটা মেথড হচ্ছে লিস্ট স্কয়ার। তো এখানে লিস্ট স্কয়ার এররটাকে মিনিমাইজ করার জন্য আমরা লিস্ট স্কয়ারটাকে অ্যাপ্লাই করেছি এখানে। ওই মেথডটা অ্যাপ্লাই করে আমরা এখন এই মেথডটা অ্যাপ্লাই করে আমরা এস্টিমেট করেছি। কাকে এস্টিমেট করেছি? দুটো প্যারামিটার, একটা এ আর একটা বি। এই দুটো প্যারামিটারকে এস্টিমেট করে এখন তুমি মডেলে বসাইতে পারবা। তুমি যখন অঙ্ক করবা এ এবং বি কিভাবে বের করবা, তোমাকে এক্স আর ওয়াই দেওয়া থাকবে, বলা হবে রিগ্রেশন লাইন বের করো। এখনো তো আমরা করি নাই ম্যাথমেটিক্সে, এখন যাই নাই ওই সাইডে। তাহলে তোমাকে এক্স আর ওয়াই দিয়েছে, তুমি কোরিলেশন বের করেছো, এখন রিগ্রেশন বের করবা। রিগ্রেশন বের করবা ফর্মুলা আছে। এখন রিগ্রেশন বের করার পরে তোমাকে বলা হবে রিগ্রেশন লাইন বের করো। তখন রিগ্রেশন লাইন বের করতে হলে তোমাকে ওয়াই লাইন বের করবা কিভাবে? এ প্লাস বি এক্স। এখন এ আর বির মান কোথায় পাবা? এই ফর্মুলাগুলো ইউজ করে এর মান এবং বির মান বের করবা। তারপরে সেখানে বসাবা এর এর জায়গায় বির জায়গায়। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, আমি এরপর একটা অঙ্ক আছে সম্ভবত, ওখানে গেলে আর একটু ক্লিয়ার হবা পরে। হ্যাঁ দুই একটা অঙ্ক দেখাবো, হয়তো করা যাবে না, বুঝতেছ? জি স্যার। এটা একটা মেথড, এস্টিমেশন মেথড। যে কোনো ভ্যালু বের করার জন্য এস্টিমেশনের একটা মেথড হচ্ছে লিস্ট স্কয়ার মেথড। এখানে এ এবং বি কে এস্টিমেট করার জন্য, এই যে বের করার জন্য আমরা এই মেথডটা অ্যাপ্লাই করেছি, লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করেছি। তোমার এই মডেলে উত্তরটা হলো, এই মডেলটা কি? y ইকুয়াল টু a প্লাস বি এক্স আই প্লাস ইআই। এখানে a আর b কিভাবে বের করবা তুমি? উত্তরটা হচ্ছে a এবং b লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করে বের করব আমরা। লিস্ট স্কয়ার মেথডটা কি? লিস্ট স্কয়ার একটা মেথড, এস্টিমেশন মেথড। স্ট্যাটিস্টিক্স এর যে কোনো প্যারামিটার, কোনো মডেলের প্যারামিটার বের করার জন্য অনেকগুলো মেথড আছে। আমরা এই ক্ষেত্রে লিস্ট স্কয়ার একটা মেথড, এস্টিমেশনের মেথড ইউজ করলাম। এবং এটা দিয়ে, এটা সাধারণত লিস্ট মানে স্কয়ার করে এররকে স্কয়ার করে লিস্ট করার পরে এররটাকে মিনিমাইজ করার জন্য কিংবা লিস্ট করার জন্য আমরা এই লিস্ট স্কয়ার মেথডটা ইউজ করে থাকি। ক্লিয়ার? জি স্যার বুঝছি। আচ্ছা, এরপরে প্রপার্টিজ গুলো আমরা এখানে আলোচনা করলাম। এখানে ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স অফ রিগ্রেশন অ্যানালাইসিস। মেজর ইম্পর্টেন্স গুলো এখানে বলেছে, ইট প্রোভাইডস এ কোয়েনসাইজ এন্ড মিনিংফুল সামারি of the relationship between the dependent variable and independent variable. Dependent variable এবং independent variable যে রিলেশনশিপ, এটা একটা মিনিংফুল সামারিটা এবং সংক্ষিপ্ত আকারে প্রোভাইড করে রিগ্রেশন ইকুয়েশন। যেখানে আমরা কোরিলেশনে এটা ওভাবে পেতাম না। কোরিলেশন শুধু আমাদেরকে কি দিয়েছে? কোরিলেশন আমরা কি মেজার করতাম বলো? কোরিলেশনে লিনিয়ার রিলেশনশিপ পেয়েছি এবং স্ট্রেংথটা পেতাম, নাকি হায়ার না মডারেট না লোয়ার, এরকম সম্পর্ক। কিন্তু মিনিংফুল সামারিটা আমরা রিগ্রেশনের সাহায্যে পাবো, রিলেশনশিপের মিনিংফুল সামারিটা। এবং এটা কোয়েনসাইজ আকারে দুটো ভেরিয়েবলের মাঝে যে সম্পর্কটা, সেটা রিগ্রেশন থেকে পাবো। হ্যাঁ, এরপরে একটা ইম্পর্টেন্স ওখানে ছিল, বাকি ইম্পর্টেন্স দেখো এখানে। দ্য রিলেশন ক্যান বি ইউজড ফর প্রেডিক্টিভ পারপাস। প্রেডিক্টিভ পারপাসে আমরা কোরিলেশন না রিগ্রেশনকে ইউজ করে থাকি। রিলেশন বিটুইন ক্যান বি ইউজড, এই যে রিগ্রেশন থেকে যে রিলেশনটা আমরা বের করব, এটার সাহায্যে আমরা এটাকে ইউজ করব প্রেডিক্টিভ পারপাসে। হ্যাঁ, আজকে ঠান্ডা এরকম টেম্পারেচার এবং এই মানে তাপমাত্রা এবং আর্দ্রতা, হ্যাঁ, এই দুটোর মাঝে রিলেশনশিপটা বের করে এখানে রিগ্রেশনের সাহায্যে যদি করি, তাহলে আমরা বলতে পারবো যে আগামীকাল বা পরশু যারা ওয়েদার ফোরকাস্ট করে, হ্যাঁ, তারা এই সমস্ত কাজে প্রেডিক্টিভ পারপাসে এই রিগ্রেশনটাকে ইউজ করে থাকে। ইফ দ্য ফর্ম অফ দ্য রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড বি is known, then the parameters of interest can be estimated from the relevant data.
11 ডেটাগুলো থেকে এস্টিমেট করা যায়। এই যদি ফর্ম অফ দ্য রিলেশনশিপ এক্স আর বি যদি জানা থাকে, তাহলে আমরা প্যারামিটার অফ ইন্টারেস্ট, যে সমস্ত প্যারামিটার গুলো আরো প্যারামিটার, সেটা এস্টিমেট করতে পারবো ডেটা থেকে। এটা একটু আগে বোধহয় আমরা এ বি কথা বলেছিলাম। ইন সিচুয়েশনস হোয়ার দ্য ভেরিয়েবল অফ ইন্টারেস্ট ডিপেন্ডস অন এ নাম্বার অফ ফ্যাক্টরস, দেন ইন সিচুয়েশনস হোয়ার দ্য ভেরিয়েবল অফ ইন্টারেস্ট মানে ওয়াই এর কথা বলেছে, ডিপেন্ডস অন এ নাম্বার অফ ফ্যাক্টরস, যদি ওয়াই এ নাম্বার অফ ফ্যাক্টরস উপর ডিপেন্ড করে, then it is possible to assess and entangle the contribution of the factors individually with the help of regression analysis. রিগ্রেশন অ্যানালিসিস, যাই হোক আমি এটা এখন চলে যাচ্ছি রিগ্রেশন এবং কোরিলেশনের ডিফারেন্সে আসো। ডিফারেন্সটা ইম্পর্টেন্ট পরীক্ষায়, তারপরে অঙ্কতে যাব। দেখো এখানে কম্পারিজন বলেছে অর ডিস্টিংগুইশ, পয়েন্টস অফ ডিফারেন্স দিয়েছে, ডেফিনিশন। পয়েন্টস অফ ডিফারেন্সে প্রথমটা হলো ডেফিনিশন। ডেফিনিশনটা দেখো একটু আগে বলেছিলাম, কোরিলেশন কি, কোরিলেশন থেকে আমরা কি জানতে পারি, whether there is any relation between the variables, কোন সম্পর্ক আছে কিনা, থাকলে সেটা কি লিনিয়ার এবং স্ট্যান্ডটা কেমন সেটা। রিগ্রেশন কি করে, রিগ্রেশন মেজার্স দ্য প্রবাবল মুভমেন্ট অফ ওয়ান ভেরিয়েবল ইন টার্মস অফ দ্য আদার, একটা জানা ভ্যালুর জন্য আরেকটার কি অজানা মান বের করবো আমরা। একটা জানি আরেকটা জানি না, তাহলে একটা জানা মান দিয়ে আরেকটা অজানা মান বের করবো। অর্থাৎ এক্স এর মান জানা আছে, তুমি ওয়াই এর মান বের করতে পারবা। সেক্ষেত্রে এ এবং বি হলো তোমার এস্টিমেট করতে হচ্ছে লিস্ট স্কয়ারের সাহায্যে। তাহলে রিগ্রেশন মেজার্স দ্য প্রবাবল মুভমেন্ট অফ ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের যে প্রবাবল মুভমেন্টটা কেমন সেটা অন্যটার সাহায্যে আমরা বের করতে পারি, এটা হলো রিগ্রেশন। কোএফিসিয়েন্টস গুলো কি, কোএফিসিয়েন্টস এর ক্ষেত্রে রিলেশনশিপটা হচ্ছে কি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ওয়াই অন এক্স, কিন্তু রিগ্রেশনের ক্ষেত্রে এরকম নয়, ঠিক আছে, সিমেট্রিক না। সিমেট্রিক হলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স আসলে একই রেজাল্ট দিচ্ছে কোরিলেশনে, কিন্তু রিগ্রেশনে দিবে না, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, শুনতেছো তোমরা? জি স্যার। আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে লিমিটস। লিমিটস হচ্ছে আর এর লিমিট কত, আমরা পড়েছি প্রপার্টি -1 থেকে +1, আর রিগ্রেশন কোএফিসিয়েন্টস এর লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। আরেকটা পার্থক্য আমরা পেলাম। তারপরে ইন্ডিকেশন, কোরিলেশন ইন্ডিকেটস, যেটা বলেছে আগে অনলি লিনিয়ার রিলেশনশিপ, অন্য কোনো সম্পর্কের কথা এখানে বলবে না, লিনিয়ার রিলেশনশিপ। রিগ্রেশন ইন্ডিকেট এনি টাইপ অফ রিলেশনশিপ, ঠিক আছে। এটা রিগ্রেশন, তাহলে এরিয়াটা বাড়তেছে কিনা, কোরিলেশন যেখানে শুধু লিনিয়ার রিলেশনশিপ নিয়ে কথা বলে, রিগ্রেশন সেখানে যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে কথা বলতে পারে। রিগ্রেশন ইন্ডিকেট এনি টাইপ অফ রিলেশনশিপ। মেজারমেন্ট হচ্ছে কোরিলেশন মেজার দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, between the variables, আর regression measures the form of the relationship between the dependent and independent variables, one or more independent variables। সেখানে হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবলস, আর এক্ষেত্রে ফর্ম অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস। ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে আসো, কোরিলেশন ইজ নট ভেরি ইউজফুল ফর ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। তাহলে ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টের জন্য কোরিলেশন খুব বেশি ইউজফুল হয় না, কিন্তু রিগ্রেশন is widely used, ব্যাপকভাবে ব্যবহৃত হয় for further mathematical treatment। আর ননসেন্স রিলেশন আছে কোরিলেশনের ক্ষেত্রে। কোরিলেশন, there may be nonsense relation in between two variables in correlation, আর there is no such relation, exact relationshipটা এখানে ননসেন্স নয়, such nonsense relation is none, there is no such nonsense relation in regression। এরপর পিওর নাম্বার, কোরিলেশন ইজ এ পিওর নাম্বার। আমরা বলেছি যেহেতু কোভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভাগ করে আর এর ভ্যালুটা বের করেছিলাম, মনে পড়ে, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই, তাহলে সেক্ষেত্রে উপরে এবং নিচে দুটো ইউনিট আসবে, ইউনিট ফ্রি হয়ে যাচ্ছে, সেজন্য কোরিলেশন ইজ এ পিওর নাম্বার, কিন্তু রিগ্রেশন ইজ নট এ পিওর নাম্বার, কারণ এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এখানে ইউনিট গুলো আসতে পারে। তাহলে এটা এই হচ্ছে কম্পারিজন অর ডিফারেন্সেস বিটুইন কোরিলেশন অ্যানালাইসিস এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই ডিফারেন্স থেকে আর কম্পারিজন করে যে রিগ্রেশন এর ব্যাপক ইউজ আছে, শুধু ম্যাথমেটিক্যাল সাইডে না, মানে সর্বত্রই আসলে স্ট্যাটিস্টিক্যাল স্টাডিতে তোমার এই রিগ্রেশন এর এরিয়াটা ব্যাপক, এখান থেকে বোঝা যাচ্ছে। আমরা এরপরে
এখানে দেখো একটা কোশ্চেনটা হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন কোরিলেশন এন্ড রিগ্রেশন। আলোচনা হলো কিনা দেখো, আমি দুটো কোশ্চেন বিভিন্ন পরীক্ষার সামনে দেখাচ্ছি। ডিস্টিংগুইশ বিটুইন কোরিলেশন এন্ড রিগ্রেশন আমরা এইমাত্র বোধহয় আলোচনা করলাম নাকি? জি স্যার। এইমাত্র যে পয়েন্টগুলো পয়েন্ট অফ ডিফারেন্সেস দিয়ে আলোচনা করলাম, তাহলে এখানে 7-8টা বোধহয় পয়েন্ট ছিল। এরপর স্টেট দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট পড়েছি। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, এরপর বলছে কমেন্ট অন আর ইজ ইকুয়াল টু +1। বলো, একজন কমেন্ট করো, নুসাইবা বলো। নুসাইবা আছো? জি স্যার আছি। হ্যাঁ বলো, আর ইজ ইকুয়াল টু +1 কি বুঝতেছো? আর এটা তো মুখস্থ করি নাই। হ্যাঁ, তাহলে অন্য কেউ বলো, আর ইজ ইকুয়াল টু +1 কি বোঝা যাচ্ছে? কমেন্ট কি করবা? highest value of correlation coefficient. না, আমি গত ক্লাসের পারফেক্ট পরে, পজিটিভ করলে হ্যাঁ রাইট, এখন যে বলেছো, কে বলেছো? সত্যজিৎ স্যার। সত্যজিৎ। আমি গত ক্লাসের পর একটা টেবিল দিয়েছি, নিশ্চয়ই তোমরা পেয়েছো নাকি? ওই টেবিলটায় মান, আর এর মান কত হলে কিভাবে কমেন্ট করবা সেগুলো ব্যাখ্যা ছিল। আর ইজ ইকুয়াল টু +1 মানে পারফেক্ট পজিটিভ, 1 হলে 1 এর উপরে আর কিছু নেই, হাইয়েস্ট ভ্যালু, এটা হলো পারফেক্ট। এখন সাইন যেহেতু পজিটিভ, তাহলে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, বিটুইন টু ভেরিয়েবলস x and y, যদি হয় x and y। আর ইজ ইকুয়াল টু 0.85 কি বুঝতেছো? কমেন্ট কি করবা? একজন বলো। হায়ার ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। হায়ার ডিগ্রি অর্থাৎ 0.8 এর চেয়ে উপরে হলে হায়ার ডিগ্রি, যেহেতু সাইনটা পজিটিভ সুতরাং পজিটিভ। আর ইকুয়াল টু 0.4 এখন কি হায়ার ডিগ্রি? মডারেট ডিগ্রি। মডারেট ডিগ্রি অফ সাইন পজিটিভ যেহেতু পজিটিভ। আর আর ইজ ইকুয়াল টু -0.70 এটা কি? নেগেটিভ। মডারেট ডিগ্রি অফ নেগেটিভ। হ্যাঁ 0.7 হচ্ছে মডারেট, তাহলে মডারেট ডিগ্রি অফ সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে মডারেট ডিগ্রি অফ নেগেটিভ রিলেশন বিটুইন x and y বা বিটুইন টু ভেরিয়েবলস। ঠিক আছে, তাহলে কোশ্চেন এ তোমরা বুঝতেছো, পারবা আশা করি। এরপরের কোশ্চেন যেটা আসলে আজকে একটু আলোচনা করলাম, ডিসক্রাইব লিস্ট স্কয়ার মেথড অফ এস্টিমেটিং রিগ্রেশন কোএফিসিয়েন্টস, যে প্রশ্নটা বারবার আমাকে বলতেছিল। ঠিক আছে, আমরা এই যে রিগ্রেশন কোএফিসিয়েন্টস এখানে বি বের করার জন্য মানে এস্টিমেট করার জন্য, দেখছো এস্টিমেট করতেছি, তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্টস এস্টিমেট করার জন্য যে লিস্ট স্কয়ার মেথডটা আমরা ইউজ করেছি, তাহলে সেই মেথডটা এই যে এ এবং বি যেভাবে বের করেছি তোমরা এভাবে এটা ডেসক্রিপশনটা দিবা কিভাবে বের করেছি। লিস্ট স্কয়ার মেথড, ডেসক্রাইব লিস্ট স্কয়ার মেথড অফ এস্টিমেটিং রিগ্রেশন কোএফিসিয়েন্টস। হ্যাঁ, তাহলে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, পাইছো? সলিউশন পাইছো? জি স্যার। স্যার Okay. রিগ্রেশনেও কি লিমিট আছে, মানে ওটার একটা লিস্ট আকারে কি আমাদের করতে হবে যে এত থেকে এত না, মান হলে এটার কমেন্ট এরকম কি হ্যাঁ আছে? না রিগ্রেশন কোএফিসিয়েন্ট লাইজ বিটুইন, একটু আগে তোমরা দেখেছো প্রপার্টিজে বলো কিংবা কম্পারিজনে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যে কোনো ভ্যালু নিয়ে আসতে পারে, এটা এরিয়াটা অনেক ব্যাপক। ঠিক আছে, তাহলে আমরা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পেতে পারি বি এর মান, তবে একটার ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হয় আরেকটা 1 এর চেয়ে, দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্ট যদি তুমি সাইমালটেনিয়াসলি স্টাডি করতে চাও, একটার ভ্যালু 1 এর চেয়ে বড় হলে আরেকটা 1 এর চেয়ে ছোট হবে। আমরা প্রপার্টিতে দেখছি এটা। নাম্বার সি তে আসো, গিভেন দ্য ফলোইং টোটালস গুলো, ফলোইং টোটালস মানে কি সাম হলেই তো টোটাল হয় নাকি? দেখো সবগুলো সাম দেওয়া আছে, সামেশন x, সামেশন y, সামেশন x স্কয়ার, সামেশন y স্কয়ার, সামেশন xy, তার মানে টোটালস কয়টা পেয়ার অফ 10 পেয়ার্স, মানে n is equal to 10 of two variables x and y obtain the two regression equations। দেখছো, যেটা তোমাদেরকে আমি ওই আলোচনা করতে গিয়ে বলেছিলাম, টু রিগ্রেশন ইকুয়েশন আর টু রিগ্রেশন লাইন পাবা। বলছে obtain the two regression equations মানে two regression lines
and hence calculate the correlation coefficient. এই অঙ্কটা কি পারবা? তোমাকে ধরতে হবে, আমি হিন্টস দিই, তোমরা করে নিও, কিংবা বা নেক্সট ক্লাস হয়তো সলিউশনে যাবো যদি না পারো। হিন্টস দিচ্ছি, প্রথমে বলবা লেট a regression line বা let the regression line of y on x, তোমরা একটু লেখো, আমি একটু ধরেই দিচ্ছি। হ্যাঁ, এই কোশ্চেনটা সলভ করে আগামী ক্লাসে আমাকে বলবা। লিখতেছো? জি স্যার শুনতেছো বলেন। তোমরা? জি হ্যাঁ, স্যার let the regression line or let the regression equation of y on x be b by is, হ্যাঁ, let the regression equation or regression line, যেটাই লেখো অফ, এখানে ইকুয়েশন বলেছে, ইকুয়েশনে লেখো let the regression equation of y on x is, লেখো, তাহলে y on x is equal to কি হবে? y is equal to a plus dx plus e। e আর আসবে না ইকুয়েশনে, ওটা মডেল। y is equal to a plus b x, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে কি না? জি হ্যাঁ, স্যার। ঠিক নেই? ঠিক আছে, তাহলে এখন এখান থেকে দেখো, and সাথে সাথে লেখা হলো and another regression equation or second, মানে another লেখো, তাহলে একটা লেখছো let the regression equation of y on x is this x, and the regression equation of x on y is লেখো, and the regression equation of x on y is কি হবে? x is equal x to, equal to a plus dy। এখন এ আগের এ আর এ কিন্তু এক না, বুঝছো? এই জন্য এটাকে a1 লেখো বা এ প্রাইম লেখো, একটা মানে জাস্ট ডিফারেন্টের জন্য। ফর্মুলা কিন্তু সবই সেম থাকবে। তাহলে a1 প্লাস b1 y হবে নাকি? বুঝতেছো কেন এটা দিচ্ছি? এটা দিচ্ছি আগেরটা আর এটা যেন এক না হয়, দেখছো? জি স্যার। হ্যাঁ, আর লেখো a is equal to কি হবে? y minus dx bar। লেখো, তোমরা এগুলো লেখো, আর a is equal to আর a1 is equal to, দুইটা কিন্তু মানে একটু x আর y এদিক ওদিক হয়ে যায়, বুঝছো? একটু আগে আলোচনা করে আসছি, আর a is equal to হচ্ছে y বার বোধহয় নাকি মাইনাস bx বার, এরকম না? y minus dx bar ছিল স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে y আর a is equal to হবে y বার মাইনাস bx বার, আর a1 হবে x x বার মাইনাস minus dy বার, d1 বুঝছো? y bar d1 হ্যাঁ হবে না স্যার? হ্যাঁ রাইট, যেটা লিখেছো আর কি এরকম। তাহলে a পেয়ে গেলা, a আর a1, আর b আর b1 বের করতে হবে, b আর b1, ঠিক আছে? b1টা কিভাবে করবা? ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও, তোমাদের বোধহয় এখানে আমি এখানে থিওরিটিক্যাল ফর্মুলাটা আছে, ম্যাথমেটিক্যাল অঙ্ক করার জন্য ফর্মুলাটা না, বি, তাহলে প্রথমটা কি হচ্ছে? বি, প্রথম ছিল বি নাকি? প্রথমটা কি ছিল? বি ওয়াই অন এক্স নাকি? কথা বলছে না এখন। জি স্যার। বি ওয়াই অন এক্স, তাহলে লেখো বি ইজ ইকুয়াল টু দিয়ে একটা ভাগ, মানে দুইটা টার্ম হবে, উপরে হবে সামেশন এক্স ওয়াই মাইনাস, লেখো সামেশন এক্স ওয়াই মাইনাস, লেখছো? জি স্যার। সামেশন এক্স ওয়াই মাইনাস, এখানে আবার উপরে হবে সামেশন এক্স সামেশন ওয়াই, ব্র্যাকেট দিয়ে লেখো সামেশন এক্স ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটে সামেশন এক্স, আর আবার সামেশন ওয়াই প্রথম ব্র্যাকেটে, ডিভাইডেড বাই n স্মল n, সামেশন এক্স সামেশন ওয়াই নিচে হবে n, এখন হোল ডিভাইডেড বাই কি লেখছে আমাকে একটু বলো, আমি বুঝতেছি না। সামেশন x y minus bracket সামেশন x সামেশন y y বাই n, divided by সামেশন n। হ্যাঁ, আর হোল ডিভাইডেড বাই নিচে হবে, এখন নিচে লেখো হোল ডিভাইডেড, এটা পুরোটার নিচে ভাগছি না, অর্থাৎ টান দাও না, জি স্যার। ডিভাইডেড বাই সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স, এটার মধ্যে প্রথম ব্র্যাকেট দিয়ে সামেশন এক্স এর প্রথম ব্র্যাকেট দিয়ে স্কয়ার করার, নিচে ডিভাইডেড বাই n, এটা হচ্ছে বি, বুঝতেছো? তাহলে বিটা বের করতে পারবা? বিটা কি লিখেছে আবার বলো? সামেশন x minus সামেশন না না সামেশন এক্স বলেছি, সামেশন এক্স ওয়াই, x y প্রথমটা x i ছিল। সামেশন এক্স ওয়াই, ও হুম,
আবার কারেকশন করো, সবাই শুনতেছো? সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স বাই সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন উপরে, এই টার্মটা উপরে। আমি আবার বলছি, বি হবে সামেশন এক্স ওয়াই মাইনাস, এখানে লব হবে সামেশন এক্স সামেশন ওয়াই বাই এন হরে, এখন হোল ডিভাইডেড বাই পুরোটা সামেশন এক্স ওয়াই সব হোল ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স স্কোয়ার বাই এন। দেখছো তোটুকু? জি স্যার। তাহলে বি পাইলা। দেখো এখন এখানে সবগুলোর মান দেওয়া আছে, এই যে বির মধ্যে যা আছে দেখো সবগুলো মান আছে কিনা এই কোশ্চেনে, আবার স্ক্রিনে তাকাও। জি স্যার। হ্যাঁ, তাহলে বি পাবা, এর মানটাও তো পাবা, a1 ওগুলো বের করতে পারবা কিনা? জি স্যার। পারবা। এখন দেখো তাহলে আর বাদ আছে কি, b1 বোধহয় নাকি? জি স্যার। b1 টা হবে কি জানো? b1 টা সেম, দেখো উপরের টার্ম যা আছে ঠিকই থাকবে, নিচে সামেশন এক্স স্কয়ার আছে না, সেখানে x এর জায়গায় জাস্ট y হবে। বুঝতেছো? বুঝা গেছে? জি স্যার। মানে তাহলে b1 টা তোমরা লিখে নাও খাতায়, তাহলে প্রবলেমটা সলভ করতে পারবা। b1 টা হবে কি, উপরে সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n হোল ডিভাইডেড বাই সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y স্কয়ার হোল মাল্টিপ্লাইড স্কয়ার বাই n। তাহলে এখন দেখো সবগুলো মান তোমরা পাবা, যদি বের করতে পারো ba1 b1, তাহলে দেখো তুমি কি দুটো রিগ্রেশন ইকুয়েশন পাবা কিনা। এই মানগুলো যখন বসাবা, যেটা লিখলাম ল্যাট দিয়ে ধরেছো কিনা, ল্যাট দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ y1 x is this, তাহলে সেখানে তুমি এই মানটা বসাও, পাবা কি y is equal to এর মান বসাও প্লাস b এর মান বসাও x into x। এটা একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন একটা ইকুয়েশন পেলা। আরেকটা ইকুয়েশনে এখন বলছো x is equal to this, তাহলে a1 প্লাস b1 এর মান বসাও y, তাহলে দুটো ইকুয়েশন হয়ে গেল তোমার। জি স্যার। বুঝছো সবাই? জি স্যার। তুমি বারবার বলতেছো নুসাইবা বোধ নাকি? হ্যাঁ, জি স্যার। অন্যরা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন বলো, কোশ্চেন আর একটু আছে, এনহ্যান্স ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। এনহ্যান্স ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট। এখন কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করবা? আমরা একটু প্রপার্টিজ পড়ছি কিনা, যদি দুটো রিগ্রেশন কোএফিসিয়েন্টস তোমার জানা থাকে তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট পাবা কিভাবে? b is equal r is equal to কোরিলেশন কোএফিসিয়েন্ট r is equal to কি হবে? ওই দুটো রিগ্রেশন b, এখানে তুমি বলতো b এবং b1 দিয়েছো, তাহলে b into b1 তার স্কয়ার রুট হবে। এই দুটো মান বের করা তুমি যখন করবা পাবা তো নাকি, b আর b1 এই দুটো গুণ করে তার স্কয়ার রুট করলেই তো কোরিলেশন কোএফিসিয়েন্ট পেয়ে যাবে। বুঝতেছো? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে নাকি? কথা আস্তে আসতেছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করে আমাকে আগামী ক্লাসে দিবা। এরপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে, আরেক ইয়ারের কোশ্চেন, 2 ইয়ারের কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমাদের কনফিডেন্সটা যাতে একটু বাড়ে। দেখো এখানে এরপরের কোশ্চেনটা দেখো, সময় প্রায় শেষের দিকে। দেখো এখানে কি বলেছে, প্রথম কোশ্চেন, হোয়াট ইজ কোরিলেশন? পারবা? মেনশন দ্য ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। না পারার কারণ নেই নাকি? হ্যাঁ, কথা বলো। জি স্যার, পারবো। হ্যাঁ, এরপরের বি নম্বর কোশ্চেনে যাও, আরেকজন পড়ো, আমি শুধু বলতেছি, তোমরা তোমাদের মনোযোগ আকর্ষণ করতে পারতেছি না আমার। শো দ্যাট Correlation coefficient lies between -1 and +1. প্রমাণ করছি এটা আমরা, জি স্যার। প্রমাণ করা হয়েছে, তার মানে না পারার কোনো কারণ নেই। এরপরের কোশ্চেনে যাও, একজন পড়ো। কে পড়বে আর এখনো বলতে পারতেছে না নাকি? তাহলে আমি পড়ি। The regression line represents the impact of GPA on study failure. তাহলে দেখো এখানে GPA is equal to দেওয়া আছে 1.70 plus 0.35 into study failure. R square is equal to 0.84. Explain the above result. গত ক্লাসে R square এর কথা বলেছিলাম, হ্যাঁ গত ক্লাসে আর স্কয়ারের কথা বলেছিলাম, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, মনে পড়ে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন জিপিএ এর অবস্থা দেখো, বলছে এক্সপ্লেইন দ্য অ্যাবভ রেজাল্ট। দেখো জিপিএ একটু আগে তোমরা রিগ্রেশন লাইন নিয়ে আমি কথা বলছিলাম, দেখো এখানে বলছে দি রিগ্রেশন লাইন
represents the impact of GPA on study period. তাহলে GPA 1.70 0.35 এখানে বলো তো কোনটা কি? কোথায় এখানে কি দুটো ভেরিয়েবল আছে? একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? স্যার স্টাডি পিরিয়ড ইন্ডিপেন্ডেন্ট আর জিপিএ হলো ডিপেন্ডেন্ট। ভেরি গুড। স্টাডি পিরিয়ডটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে স্টাডি পিরিয়ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জিপিএ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ কি জিপিএ ডিপেন্ড করতেছে স্টাডি পিরিয়ডের উপরে। স্টাডি পিরিয়ড যদি কোনো স্টুডেন্ট যদি 5 ঘন্টা পড়ে তার জিপিএ কেমন হবে, আর কেউ কোনো স্টুডেন্ট যদি 10 ঘন্টা পড়ে তার জিপিএ কেমন হবে, এরকম একটা ইঙ্গিত আমরা এখান থেকে পাচ্ছি এই মডেল এই লাইন থেকে। সরি। তাহলে এখন এতটুকু জানলাম। তোমরা প্রথমে এক্সপ্লেন করতে বলছে, এখানে তোমরা বলবা স্টাডি পিরিয়ড ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড লেট ইট বি এক্স। তারপর হচ্ছে জিপিএ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড সাপোজ ইট বি ওয়াই। তাহলে দা রিগ্রেশন লাইন বিকামস কি হবে, y is equal to 1.70 প্লাস বি এক্স। এখানে বি রিগ্রেশন কোএফিসিয়েন্টসটা কি কত? 0.35. 0.35 আর এ হচ্ছে ইন্টারসেপ্ট হচ্ছে 1.70। তাহলে এ আছে, বি আছে, এক্স আছে, ওয়াই আছে। রিগ্রেশন লাইনটাকে আমরা যেভাবে শিখলাম y is equal to a plus b x, তার মানে y is equal to 1.70 plus 0.35 x। এখন আমি যদি বলি, আমরা অনেক সময় কোশ্চেনে বলি if a student study ধরো 6 hours daily, তাহলে what will be his GPA? তাহলে এই মডেল থেকে তুমি কি বের করতে পারবে না? জি স্যার। বুঝতেছো? তাহলে এই যে ফোরকাস্ট বা প্রেডিকশনের পারপাসে আমরা রিগ্রেশনকে বের করার চেষ্টা করি। বুঝতেছো? বোঝা যাচ্ছে? এই যে প্রেডিকশন করা যাবে, যদি কোনো একজন স্টুডেন্ট ডেইলি 6 ঘন্টা পড়ে তাহলে তার জিপিএ কেমন হতে পারে, এই মডেল যদি ঠিক থাকে, কি যে প্যারামিটার লিস্ট করলাম, লিস্ট স্কয়ার মেথড অ্যাপ্লাই করে আমরা যে ভ্যালুগুলো বের করি, তাহলে এই ভ্যালুগুলো যদি ঠিক থাকে, একজন স্টুডেন্ট যদি 6 ঘন্টা পড়ে তার জিপিএ কেমন হবে, যদি 5 ঘন্টা পড়ে তার জিপিএ কেমন হবে, যদি 4 ঘন্টা পড়ে তার জিপিএ কেমন হবে, এই মডেল অনুসারে বলে দেওয়া যাচ্ছে। স্যার আমরা কি এরকম ধরে ধরে দেখাবো এই ম্যাথটা করার সময়? কি দেখা, এখানে তো এক্সপ্লেনেশন চাচ্ছে, কিছু চাচ্ছে না, তোমাকে বলছে ব্যাখ্যা দিতে। তুমি ব্যাখ্যা দিবে স্টাডি পিরিয়ড ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যদি এরকম আসে পরীক্ষায় জিপিএ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ইন্টারসেপ্ট হচ্ছে a is equal to 1.70, রিগ্রেশন কোএফিসিয়েন্টস অফ জিপিএ অন স্টাডি পিরিয়ড ইজ 0.35, therefore the regression line becomes y is equal to a plus bx, মানে ওই আকারে এটাকে লিখে দিবা। এই হচ্ছে এক্সপ্লেনেশন রিগ্রেশন লাইনের। আর এখানে আরেকটু বলেছে, শুধু একটা দিয়ে শেষ করে না, r স্কয়ার ইজ ইকুয়াল টু 0.84। তাহলে 0.84 হলে এখান থেকে আমি গত ক্লাসে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বলেছিলাম, অর্থাৎ এই r স্কয়ার এত হলে 84%। কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন মানে কি, এই 84% ভেরিয়েশন কার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, অর্থাৎ জিপিএ এর 84% ভেরিয়েশনের ব্যাখ্যাটা দিতে পারবে এই স্টাডি পিরিয়ডে। বাকি যে 16% সেটা স্টাডি পিরিয়ড ছাড়া একজন স্টুডেন্টের রেজাল্ট শুধু বেশি পড়লেই সে যে রেজাল্ট জিপিএ খুব ভালো পাবে বা কম পাবে এমন না। তার আরো কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর অন্যান্য ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করবে তার বাকি যে 16% আমরা জানি না। তাহলে জানা অর্থাৎ হচ্ছে 84% ভেরিয়েশন অফ জিপিএ ক্যান বি এক্সপ্লেইনড বাই স্টাডি পিরিয়ড। বুঝতে পারছো? r square is equal to 0.84 means 84% variation of GPA can be explained by the independent variable study period. বুঝতেছো? বুঝাতে পারছি? বুঝাতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। কঠিন মনে হচ্ছে, একটু পড়তে হবে, পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই ধরনের একটা কোশ্চেন আমরা এখানে পেলাম। আরেকটা কোশ্চেন আছে, দেখো, the following table represents age and weight distribution of students in Tripoli department of CU বা in CU. age weight দেওয়া আছে, এখন বলছে find the regression line of weight on age। তাহলে তুমি যদি বলো age হচ্ছে x, weight হচ্ছে y, তাহলে প্রথম রিগ্রেশন লাইনটা কি বলছে, ওয়েট যদি y হয় তাহলে রিগ্রেশন প্রথমে তুমি এটা বলছো let the regression line of y on x, ওয়েট তুমি প্রথমে ধরবা let age হচ্ছে x, ওয়েট হচ্ছে y। তাহলে রিগ্রেশন লাইন, প্রথম কোশ্চেন চাচ্ছে রিগ্রেশন লাইন অফ y on x কি না, y on x কি, y is equal to a plus bx। জি স্যার। তাহলে a আর b বের করবা, এখানে বসাই দিবা, রিগ্রেশন লাইন পেয়ে যাচ্ছে। পরেরটা বলছে রিগ্রেশন লাইন অফ এইজ অন ওয়েট, তার মানে কি রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। তাহলে এক্স অন ওয়াই ইজ ইকুয়াল টু কি, এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই বা এ ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই। তাহলে এ বি মান বের করবা, আগেরটার মতো করে মানটা বসাবা, এখানে লাইনটা পেয়ে যাচ্ছ।
show that correlation coefficient is the geometric mean of two regression coefficients. ওখানে ওই যে জিওমেট্রিক মিন তার আমরা ফর্মুলা জানি। তোমরা এই অঙ্কটা এবং এর আগে যে অঙ্কটা দিলাম এই 6 এর এ এবং এর আগের যে কোশ্চেনে যে অঙ্কটা দিলাম, ঠিক আছে, ওই দুটো অঙ্ক, এটা না, এই যে 5 এর সি না, এটা জাস্ট এক্সপ্লেনেশন আমি দিলাম, তোমরা বুঝতেছো আরো স্টাডি করো। কিন্তু 6 এর এ এবং এর আগের কোশ্চেনের লাস্টের অঙ্কটা, এই দুটো অঙ্ক আগামী ক্লাসে আমার করবা, করে আমি উত্তর জানতে চাইবো, ঠিক আছে? জি স্যার। ক্লাস শেষ, টাইম ওভার। লাস্ট ক্লাসের পিকগুলা কি ফাহিমকে দিয়েছিলেন? সিআর লাস্ট ক্লাসের ছবিগুলা লাস্ট ক্লাসে কি এই র্যাঙ্ক কোরিলেশন পড়েছিলাম বোধহয় নাকি? জি স্যার। স্যার ওগুলো দেন নাই ওগুলা ছবি। দেয়া হয় নাই। আমি তো দিয়েছিলাম মনে হয় নাকি? না স্যার, গত ক্লাসে আপনি বলেছিলেন এটা দেননি, ক্লাসে শেষে দিবেন বলেছিলেন আপনি। ওটা তো তাই এটা র্যাঙ্ক কোরিলেশন এবং একটা ডায়াগ্রামও তো দিয়েছিলাম, ওই যে কমেন্টস করা, ওটা তো পাইছো? স্যার কমেন্টস পেয়েছি, বাট লাস্ট ক্লাসে আপনি বলেছিলেন যে এগুলা দেয়া হয় না, এগুলো আমি পরে ফাহিমকে দিয়ে দিই। ওকে ওকে, আমি তাহলে মতো ভুলে গেছি। তাহলে ঠিক আছে, আমি আজকে র্যাঙ্ক কোরিলেশনের উপর দুইটা প্রবলেম, র্যাঙ্ক তো তোমাদেরকে তাহলে কিভাবে বুঝাই দিয়েছিলাম? আচ্ছা এখানে বোধহয় স্ক্রিন দেখাই বুঝেছি কিন্তু দিই নাই তোমাদেরকে, এই তো? হ্যাঁ 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 ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি, আজকে দিয়ে দিব। হ্যাঁ ওকে। জি স্যার। আজ শোনো, আগামী সপ্তাহে বন্ধ আছে, আগামী সপ্তাহে ক্লাস হচ্ছে না, পরে জি, এর স্যার। পরের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা এই বছর আর ক্লাস নেব না আর কি। ওকে এই নতুন বছরে ক্লাস নেব ইনশাআল্লাহ, আছে দেখলে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।